বহুল প্রচলিত নাটোরের বনলতা সেন জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। এখন আমরা সেই বনলতা সেনের নাটোর শহরে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে দেখাবো নাটোরের পরিচিত একটি প্লেস, যেটি হলো নাটোর উত্তরা গণভবন। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে নাটোর উত্তরা গণভবনের বেশ কিছু সিনেমেটিক ড্রোন শট, সাথে এখানকার ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফাহিম মুতাসিরিয়াত। আপনারা দেখছেন দারিয়াত ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী প্লেস, সেটা হলো নাটোর উত্তরা গণভবন। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু প্রচুর ফেমাস। আশপাশে যত জেলা আছে, যত বিভাগ আছে, সব জায়গা থেকে কিন্তু এখানে ঘোরাঘুরির জন্য আসে, বিভিন্ন শিক্ষা সফরের জন্য এখানে কিন্তু আসে। চলুন প্রথমে আমরা জেনে নিই কিভাবে আমরা খুব সহজেই নাটোর উত্তরা গণভবনে যেতে পারি। প্রথমে কিন্তু আমাদেরকে নাটোর শহরে আসতে হবে। নাটোর শহরে এসে যে কোনো জায়গা থেকে যে কোনো রিক্সাওয়ালা মামাকে কিংবা অটো ড্রাইভারকে বললেই আপনাদেরকে নাটোর উত্তরা গণভবনের সামনে নামিয়ে দেবে। বলে রাখা ভালো, নাটোর শহর থেকে কিন্তু মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা এখানে আজকে এক্সপ্লোর করব। আমার আগের চ্যানেলে এগুলো আপলোড দেওয়া আছে, বাট আমি আসলে নতুন চ্যানেলের জন্য নতুন করে স্পেশালভাবে ছাড়ার জন্য আর কি আজকে ব্লগটা করতেছি। তো দেখেন, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নাটোর উত্তরা গণভবনের মেইন ফটকটা। আর এইখানে কিন্তু টিকিট কাটতে হয়। এখানে আপনাদের যদি আমি টিকিটের কথা বলি, তাইলে সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য 30 টাকা করে, আর যারা ফরেনার আছে তাদের জন্য 600 টাকা। ও মাই গড, ভাগ্যিস ফরেনার হয় নাই, তাইলে তো 600 টাকা শেষ। যাই হোক, আর আমরা বাইক আনছি, বাইক পার্কিং এর জন্য লাগতেছে 20 টাকা। তো আমরা এখন এখান থেকে টিকিট কাটে ফেলছি। আর স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্ট কার্ড যদি নিয়ে আসতে পারেন তাহলে 10 টাকা করে সেভ হবে। তো যেহেতু আমি এখনো স্টুডেন্ট, আমার তো 20 টাকা কিন্তু কার্ড আনি নাই, বাট আমার 30 টাকায় লাগছে। আমার বন্ধু আমার 20 টাকা দিয়ে কাজ সারে ফেলছে। তো গাইস, চলেন ভিতরে প্রবেশ করি। বর্তমানের উত্তরা গণভবন, যেটার পূর্বে নাম ছিল দীঘাপতিয়া রাজবাড়ি, 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান এটি। এই দীঘাপতিয়া রাজবাড়ি বর্তমানে উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। মুক্তিযুদ্ধের পর 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটির নাম দীঘাপতিয়া রাজবাড়ি থেকে উত্তরা গণভবন নামকরণ করেন। এইটা হলো উত্তরা গণভবনের সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, অনেক বেশি জোস। কারণ এখানে যে পাম গাছ লাগানো আছে আর মাঝখান দিয়ে রাস্তা, মানে এটা আপনি ড্রোন শটটা দেখে নেন যে অনেক বেশি জোস লাগে। তো গাইস, আমরা এখন উত্তরা গণভবনের ভিতরে প্রবেশ করি। টিকিট তো তোর কাছে আমার কাছে নাই। এখানে ঢোকার টাইম হলো সকাল 10টা থেকে বিকাল 4:40 পর্যন্ত। এখানে টিকিট চেক করে, বাট এখানে চেকার নাই। তো এইটা হলো উত্তরা গণভবনের প্রবেশের টিকিট, চেক করে এখানে। চল আগে ওয়াশরুমে। তো এইটা হলো উত্তরা গণভবনের পাখি অভয়াশ্রম, মানে অভয়ারণ্য থেকে অভয়াশ্রম। মাথাটা জাস্ট লস্ট। ফাইনালি কিন্তু চলে আসছি আমরা উত্তরা গণভবনের মধ্যে। আর এইখানে কিন্তু মানুষজনের অভাবই নেই, খুব ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে। তো গাইস, এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি উত্তরা গণভবনের মধ্যে। এইখানে কিন্তু প্রচুর রকমের মানুষ দেখতে পাচ্ছি, মানে মানুষের কোনো অভাবই নাই। চারিদিকে জায়গার অভাব থাকলেও মানুষের কোনো অভাব নাই। প্লেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এখন আমার মনে হচ্ছে যে আমি আর আমার বন্ধু এসে ভালো হয়েছে আজকের দিন, মানে এত জোশ লাগতেছে বলার মতোই না। জাস্ট আমি আমার ভাষাটা হারিয়ে ফেলেছি একদম। তো চলেন আমরা উপভোগ করি, আপনারা উপভোগ করেন। আর তো বাকি সব ড্রোন শট তো আছেই। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় 1934 সালে প্রায় 43 একর জমির উপরে প্রধান রাজপ্রাসাদ সহ এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। 1897 সালের 12 জুন 18 মিনিট ব্যাপী ভয়ঙ্কর এক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটির পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারিদিকের সীমানায় সুউচ্চ প্রাচীর বেষ্টিত করেন এবং ভেতরে কারুকাজ খচিত মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1898 সাল থেকে 1908 সাল পর্যন্ত মোট 11 বছর ধরে
বিশেষজ্ঞ, অভিজ্ঞ প্রকৌশলী এবং চিত্রকরদের সাথে নিয়ে এবং দেশি রাজমিস্ত্রিদের সহায়তা নিয়ে প্রায় 41.5 একর জমির উপরে এই প্রাসাদটি পূর্ণ নির্মাণ করেন, যা বর্তমানে একটি চমৎকার বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এই উত্তরা গণভবনে প্রবেশ করতে হলে কিন্তু প্রবেশ ফি দিয়েই প্রবেশ করতে হয়। উত্তরা গণভবনে প্রবেশের প্রবেশ মূল্য পার পার্সন 30 টাকা করে, আর বাহির দেশ থেকে যারা ফরেনার হিসাবে আসেন তাদের ক্ষেত্রে 500 টাকা করে। এখানে প্রবেশের পর আপনারা লক্ষ্য করবেন চারপাশ দিয়ে বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে, যেগুলো কিন্তু এই রাজবাড়ির সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তাছাড়া উত্তরা গণভবনের রাজপ্রাসাদগুলোর যে স্থাপনাগুলা, যে স্ট্রাকচারগুলা এত জোস, আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের মন পছন্দের ছবি কিন্তু তুলতে পারেন। নিঃসন্দেহে আগেকার দিনের রাজা বাদশাদের রুচি কিন্তু তারিফ করার মতো। সেই আমলেও যে এত সুন্দর সুন্দর করে কারুকাজ খচিত এত সুন্দর রাজপ্রাসাদ যে তৈরি করেছে, যা দেখলে আসলেই মন ভরে যায়। এইটা হলো উত্তরা গণভবনের একদম অন্য সাইডের, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর গাছপালা লাগানো আছে, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, বিভিন্ন ভালো ভালো জিনিস লাগাচ্ছে। যেমন আমরা ওখানে দেখতে পাই বাম পাশে লাগাচ্ছে গাছ, কিছু লাগাচ্ছে, যেমন এই পাশে জোড়া লাগাচ্ছে, এই পাশে কিছু লাগাচ্ছে, এই যে লাগাচ্ছে। থাক থাক থাক, মানুষের প্রাইভেসি আমরা নষ্ট না করি। আমার বন্ধুর কাজ এখানে, আসলে এখানে ছবি উঠতে আসলে একটু খাটো হইতে হবে, তাইলে অনেক সুন্দর ছবি উঠা যাবে, তা না হইলে মানে এখানে হেলে পড়তে হয়। আমার হাঁটু কাটতে উঠছে, খুব কষ্ট যে বলো। তো গাইজ এখানে ভিতরে এসে মানে এখন আর ভাল লাগতেছে না, এতক্ষণ ভাল লাগলো বাট এখন আর কিছু ভাল লাগতেছে না, কেননা এখন মানব শূন্য শূন্য একটা পরিবেশ মনে হচ্ছে। আর যেখানে দেখতেছি খালি মনে হচ্ছে যে কাপল, মানে এই জন্য আর কি ভাল লাগতেছে না যে আমরা দুই বন্ধু ঢুকে পড়ছি আর কাপল টাপল দিয়ে ভর্তি, এগুলা দেখতে দেখতে মানে অরুচি ধরে গেছে একদম। খুব কষ্ট যে বলো। এখন আমরা ঢুকতে চলেছি হচ্ছে এই রাজবাড়ির একমাত্র মিনি জু বা হচ্ছে ছোট চিড়িয়াখানা। তো এখানে মূলত এটা হচ্ছে রানী মহল বা কুইন্স প্লেস, রানীর ঘাট, মানে রানী এখানে গোসল টোসল করতো। আর ওই পাশে হচ্ছে বর্তমান সময়ের জন্য কিছু ছোট ঘিরে টিরে কয়েকটা হরিণ টরিন বাদর টাদর রাখছে, আমরা সেগুলো দেখতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু অনেক সুন্দর লাগে, মাঝে সাঝে এখানে পাতা থাকে আবার থাকে না, এরকম অবস্থা। এখন যত ফুলের সিজন, তাই জন্য কিন্তু ফুলে ভরপুর, খুব ভালো লাগতেছে। এইখানে সব জায়গাতেই ফুল, আর মাঝখানে তো অনেক বেশি ফুল ছিল, আপনাদেরকে তো দেখাইছি, দেখেন কি অবস্থা, অনেক সুন্দর লাগতেছে, তাই না? এইটা হলো এই রাজবাড়ির একমাত্র চিড়িয়াখানা, দেখতে পাচ্ছেন। এখানে তেমন কিছুই নাই, এখানে আসলে কিছুই নাই, খালি দু একটা হরিণ আছে। ও আছে, আমি ভাবছিলাম নাই, আপনাদেরকে দেখাই যে এখানে বেশ কিছু হরিণ আছে, দেখতে পাচ্ছেন কিন্তু বেশ অনেকগুলো হরিণ আছে। তো গাইস এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি, আরো দুইটা খাঁচা আছে, বাট এখানে বেশ কয়েকটা প্রাণী আছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি খরগোশ আছে, তারপরে দুই পাশে বানর একটা আছে, তারপরে এই পাশে খরগোশেরই আরেকটা জাত, এটা মেবি জানা বলে গিনিপিগ, আর এই পাশে ময়ূরের মতো একটা জিনিস আছে। গিনিপিগ গুলা দেখ কত কিউট। হ্যাঁ এই পাশে সব শীত লাগছে নাকি? এটা ময়ূর আছে, দেখেন একটার পাখা আছে একটার নাই। তুই বলতো এই যে এখানকার মধ্যে হ্যাঁ এটা পুরুষ নাকি এটা পুরুষ? এই যে এটা পুরুষ, আর এই যে সুন্দরী দেখতে এটা মেয়ে। কখনোই না, মেয়েরা সব সময় সুন্দর হয় না, ময়ূররা সব সময় সুন্দর। ছেলেরা, এটা ছেলে কেমনে কি? অবশ্যই সুন্দর এটা ছেলেরা হচ্ছে ময়ূরের মধ্যে যেটা সুন্দর এটা ছেলে, আর কি যেটা বলে সুন্দর কিন্তু ওর তো ইয়ে নাই,
কি নাই, কি যেন বলে, পাখা টাকাই নাই। পাখা যেটার ওই যে পেছনে পাখনা আছে ওটা হচ্ছে পুরুষ, আজব। পাখনা নাই ওটা মেয়ে। যেমন তুই সুন্দর যেহেতু পুরুষ। এইটা হলো মেবি রানীর গোসল দেওয়ার জন্য যে ঘাট, সেই ঘাটটা ওপাশে একটা আছে, আমি জানি না যে আসলে মেইন ঘাট কোনটা, যেখানে একটা আছে। আর এটা কিন্তু এখান থেকে পুরা যে দিঘিটা আছে, দিঘিটার একটা ভিউ পাওয়া যায়, সুন্দর।